আজকে এই প্রধান নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি পরিবর্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান আকন্দ। মোহাম্মদ আব্দুল মান্নান আকন্দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপবিষ্ট আমার মেয়ের বয়সী, আমার বড় বোন বয়সী, আমার মায়ের বয়সী, আমার দাদি নানির বয়সী যে মানুষ, পাশে আমার সমবয়সী, আমার পিতৃ সমতুল্য মানুষ যারা আছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আমার আদাব। অন্য ধর্মের মানুষ থাকলে আমি তাকে শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অনেক কথা শুনেছেন, অনেক বক্তব্য শুনেছেন, আপনি কি ভাবতেছেন আমি সেটা বুঝতে পারি, কিন্তু দয়া করে আমি যখন কথা বলবো সামান্য কিছু সময় আপনারা মনোযোগ দিবেন, কারণ আমি আপনার সন্তান, আমি আপনার ভাই, আমি দূর থেকে আসি নাই, আমি বগুড়ারই মানুষ। আমি যখন কথা বলবো দয়া করে কোনো দেখে মনোযোগ দিবেন না, আমার কথাটা মনোযোগ সহকারে আপনারা শুনবেন। করো জোরে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই। অনেক মা বোন, অনেক ভাই, অনেক মুরব্বী আপনারা মনে করতেছেন এই রকম কথা বক্তব্য অনেক শুনেছি আর ভালো লাগে না। এই রকম কথা শুনতে শুনতে আমাদের জীবন পার হয়ে গেল, কিন্তু জীবনের চুল পরিমাণ পরিবর্তন হলো না। আপনার এই কথাটা 90% সত্য। আপনি যা চিন্তা খেতা বলেছে, খালি আমরা শুনেই গেছি, কিন্তু কোনো উপকার পাই নাই। এবং সবচাইতে যেটা বড় দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে, আমরা যখন ভোট চাই তখন কি বলি? যখন ডাকবেন তখন পাবেন। গরিবের বন্ধু, অসহায়ের সহায়, কত কথা না আমরা বলি। এমন কোনো কথা নাই মনে হয় কলজাটা ছিঁড়ে দিলে আমি কলজা আপনাকে দিয়ে দেবো, এরকম একটা অবস্থা। কাউন্সিলর আসা বলতেছে, রহিমাবু, খালেদাবু, তুমি আমাকে ভোট দাও, দিন নাই রাত নাই, তোমার এই ভাইকে কাউয়ার কানে খবর দিবা, তোমার এই ভাই হাজির হয়ে যাবে। এখন আপনি কাউয়া তো দূরে থাক, হাতির কানে খবর দিচ্ছেন, কমিশনারকে আপনি খুঁজে পাচ্ছেন না। চেয়ারম্যান সাহেব যিনি মেয়র হয়েছেন, আপনারা মা বোন মনে রাখেন, উনি আগে ছিলেন চেয়ারম্যান, পরে চেয়ারম্যান থেকে সরকার তাকে মেয়র পদবি দান করলো। মেয়র ভোট কিন্তু আপনার, ওনার সম্মান কিন্তু বেড়ে দিল সরকার। আপনার ভোট, আপনার সম্মান তো দূরে থাক, আপনাকে একটা দেখা পর্যন্ত দেয়নি। আপনারা বলতে পারবেন না যে মেয়র কেমন কেমন মানুষ মেয়র হয়, লম্বা হয় না খাটো হয়, সে কি কথা বলে কি না, আপনার সঙ্গে কিন্তু দেখা নাই। ভোট কিন্তু আপনার, তার সম্মান বেড়ে গেল। আসলে কে উনি? আসলে মনে রাখবেন, যিনি পৌরসভার মেয়র হয়, চেয়ারম্যান হয়, আসলে উনি নগর পিতা, ওনাকে বলা হয় পৌরপিতা। পৌরপিতার দায়িত্ব হচ্ছে দুই রকমের। পৌরপিতার দায়িত্ব দুই রকম পিতা থাকে সমাজে। এক রকম পিতা থাকে যে দূর থেকে এসে আগে স্ত্রীকে বলে, তুমি আমাকে খাবার দাও। স্বামী খাচ্ছে, স্ত্রী খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে এত বেশি খেয়ে ফেলে দেয়, স্ত্রী কিছু বলতেছে না। ঠিক খাওয়ার পরে স্ত্রী বলতেছে, তুমি যে সব খেয়ে নিলা, বাচ্চারা তো থাকলো না কিছু। ওই বাবা বলে, আচ্ছা কাল দেখা যাবে। ইনিও কিন্তু পিতা। আর একজন পিতা থাকে,
তিনি আবার কি রকম? তেনাকে যখন স্ত্রী বলে তুমি কি ভাত খাবা, সেই পিতা বলে আমার এই সন্তানটা কি খেয়েছে, ওই মেয়েটা কি খেয়েছে, তুমি কি খাইছো? তারপরে কিন্তু সে খায়। পিতা কিন্তু দুইজনই, পিতা কিন্তু দুইজনই। একজন পিতা সে নিজে ইচ্ছা মতো খেয়ে দিয়ে চিন্তা করে আমার সন্তান খালো কি না, স্ত্রী খালো কি না। আর একজন পিতা চিন্তা করে আমার সন্তান সহ আমি কম করেই খাবো, কিন্তু সবাই মিলে খাবো। পিতা কিন্তু দুইজনই, পিতার মধ্যে কম বাড়া থাকে। আমি আপনাদের অনেক কথা বলতে পারবো, অনেক কথা আমি বলতে পারবো, আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পারবো, কিন্তু এত বোঝার সময় আপনাদের নাই। মনে কষ্ট, মনে দুঃখ, আপনাদের মনে বেদনা। কি বেদনা, কি বেদনা সেটা আমি অনেক জায়গায় বলেছি। আমার সব মা বোন, আমার বগুড়া পৌরসভার 1 লক্ষ মা বোন, 1 লক্ষ মা বোন আপনারা সতীনের সংসার করতেছেন, সতীনের সংসার করতেছেন। স্বামী শুয়ে আছে, আপনি শুয়ে আছেন, স্বামী নাক ডেকে ঘুম পাড়তিছে, আর আপনি মনে মনে কাঁদতেছেন যে আমার স্বামীর যেন ঘুম না ভাঙে। চুপ চুপ করে কাঁদতেছেন, চোখের পানি দিয়ে আপনার বালুই ভিজে যাচ্ছে, স্বামী জানে না। এই মা বোন, আমার এই 1 লক্ষ মা বোন, এই 1 লক্ষ, এই জয়, এই বেয়াদব, এই জয়, চুপ। বিরাট মিছিল যাচ্ছে কেন ফাটাতে ফাটাতে। বসেন, বসেন। আপনারা সতীনের সংসার করতেছেন, কেঁদে বালুস ভিজে দিচ্ছেন, দেখার কেউ নাই। আমি বলছি আপনাদের এই সতীন, আমার ঘরে আমার বাবা দ্বিতীয় বিয়ে করছিল, আমার মা কাঁদতেছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। কিন্তু আপনাদের যে সতীন, এটা তো একটা দুটা না, 3টা 4টা। আপনাদের কিস্তি সবচেয়ে, আপনাদেরকে ঘুমাতে দেয় না, আপনাদেরকে খাতে দেয় না, আপনাদেরকে নাটক দেখতে দেয় না, আপনাদেরকে কারোর সঙ্গে গল্প বলতে দেয় না। মায়ের অসুখের কথা শুনছেন, যাতে পারতেছেন না যে সোমবারে কিস্তির টাকা আমার ধার করা লাগবে। এভাবে আস্তে 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 আমার অসহায় যে মা, অসহায় বোন, দেনায় জর্জরিত হয়ে আপনারা এখন আত্মহত্যা করতে চান। কিন্তু সন্তান ছোট, আপনি ভাবতেছেন কারো মেয়ে বড়, আমি না থাকলে ওর কি হবে। যদি একা থাকতো, অনেক মেয়ে, হাজার হাজার মেয়ে আত্মহত্যা করে দিত। এই জীবন আর জীবন নাই। আপনার জীবন মরণের চাইতে কষ্ট হয়ে গেছে এখন, মরণের চাইতে। কেন এরকম হলো? আজ থেকে 15 বছর আগে কোনো পরিবারে ঋণ ছিল না। আপনি কম খান, বেশি খান, একবেলা খান, আপনি মনের আনন্দে হাসতে পারতেন। কিন্তু আপনি এটা আসলে হাসতে হবে দেখে হাসতেছেন। আপনার যে আদরের সন্তান, যে সন্তানকে আপনি ছোটবেলায় আপনি জেগে আছেন, আমার সন্তান যদি পেশাব করে ঠান্ডা লাগবে, ওর কাঁথাটা বদলে দিতে হবে। আদরের সন্তান, প্রাণের সন্তান, জানের চেয়ে আপনার প্রিয় সন্তান, সেই সন্তান আর আপনি আজ থেকে 15 বছর আগে যে সন্তান আপনার জানের চেয়ে প্রিয় ছিল, সে যখন একবার কান্না করত, আপনি হাসালপাড়ের থেকে দূরে দৌড়ে চলে যেতেন ঘরে, বাচ্চা আমার কি হয়েছে। সেই সন্তান বড় হয়ে আপনার সঙ্গে টিভি দেখতেছে, সেই সন্তান যখন বলতেছে মা তুমি দেখো টিভিতে সিনটা কত হাসির, আপনি বলতেছেন চুপ কর, আমার কাল কিস্তি আছে। সন্তান চুপ করে গেল, সন্তানও বুঝলো যে মার একটু অসুবিধা আছে।
আপনি 4টা 5টা কিস্তি নিয়ে যখন দেনায় জর্জরিত কিস্তিওয়ালা আশা সমিতি বসাছে, আপনি মান সম্মানের ভয়ে এলাকায় যে টাকা সুদে খাটায় তার কাছে গেছেন যে খালেদাবু মর্জিনাবু আমাকে 10,000 টাকা দাও বা 2,000 টাকা দাও। খালেদাবু করছে এখন টাকা তো নাই, 5,000 নিলে সপ্তাহে কিন্তু 1,000 দেওয়া লাগবে। আপনি করছেন 1200 লাও, তাও আমাকে দাও। 5 জন সতীন ছিল, এইবার খালেদাবুর আসা আপনার 6 জন হয়ে গেল। সতীন আপনার বাড়তিছে, কিচ্ছু করার নাই। কাকে বলবেন আপনি? নাম বলেন, একটা লোকের নাম বলে দেন আপনারা। এই সামান্য একটা বিপদ থেকে আপনাকে রক্ষা করবে যদি আপনি নাম বলে দিতে পারেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এখান থেকে নেমে আমি আমার নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেব। পারবেন না। আমি কি বলছি, আমি যদি সাধারণ মানুষের ভোটে আমি যদি বগুড়া পৌরসভার মেয়র হতে পারি, আমার ওপর যদি আমার মহান আল্লাহর রহমত থাকে, আমার সঙ্গে যদি সাধারণ ভাই ও মা থাকে, আমি যেদিন শপথ নেব, মাথায় রাখেন আরেকবার, আমি যেদিন পৌরসভার শপথ নেব, এই বগুড়ার সমস্ত মা বোনের কিস্তি আমি মাফ করে দেব ইনশাল্লাহ, মাফ করে দেব। এই কথা আমি এখন বলি নাই, 4 মাস ধরে বলতেছি আমি, 4 মাস ধরে। আপনারা কি জানেন এই বগুড়া পৌরসভায় 12 লক্ষ মানুষ থাকে, 12 লক্ষ। আমি কয় জায়গায় যাব আপনি বলেন? এখানে আপনারা কতজন আছেন? 1000, 1500, 2000? তাহলে 12 লক্ষ মানুষের কাছে আমি কেমনে পৌঁছবো? আমি কি জিন না পড়ি? এইরকম রাজনীতিবিদেরা একটা প্যাচ করে রাখছে যাতে কোনো সাধারণ মানুষ নৌকা বা ধানের শীষের বাইরে গিয়ে নেতা হতে না পারে। কারণ আমার পক্ষে তো সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না। 15 নম্বর ওয়ার্ড, এই 15 নম্বর ওয়ার্ড ঘুরতে 1 মাস সময় লাগবে। সেখানে নির্বাচন কমিশন সময় দিছে আমাকে 14 দিন মাত্র। গোটা বগুড়া শহর আমাকে ঘুরতে হবে। কিভাবে সম্ভব আপনারা বলে দেন? কিভাবে সাধারণ মানুষ এই বগুড়ার নেতা হবে? কিভাবে সাধারণ মানুষ আপনার উপকার করবে? ওই যে ধানের শীষের যে নেতা, ওই যে আওয়ামী লীগের যে নেতা, যারা গরিবের টাকা লুট করে, যারা চোর, যারা ডাকাত, এদের বাইরে চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি তো মানুষের কাছে না গেলে মানুষ বলতেছে লোকটাকে দেখলাম না, এই লোকটা কে? তা আপনারা আমাকে বলেন, আমি তাই যে বললাম আমি কি পড়ি যে ফস করে ঘুরে আলাম? আমি যখন যাচ্ছি এক জায়গায় আধা ঘন্টা লাগে, আধা ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা লাগে। শহরে জাম, যাওয়া যায় না সময় মতো কোথাও। ধরে সারাদিনে 5টা মিটিং আমি করছি, মহান আল্লাহ আমার গলায় এখনো কোনো অসুখ দেয় নাই, এখনো দেয় নাই। আমি কি বলছি? আমি বলছি আমার যে অসহায় পরিবারের যে মেয়ে এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, অনার্স কমপ্লিট করার পরে মায়ের বোঝা হয়ে গেছে। মা খালি মেয়েটা সারাদিনই বলতেছে তোর বিয়ে দিয়ে দেবো, বিয়ে দিয়ে দেবো, আমার শরীর খারাপ, মরে গেলে তোর কি হবে? মেয়ে এখন চিন্তা করতেছে কি বলি মা, মারও তো অসুবিধা। ছেলে কি করে? করছে ওয়েল্ডিং মিস্ত্রি। মেয়ে চিন্তা করতেছে আমি আই পাস করলাম, আমার স্বামী ওয়েল্ডিং মিস্ত্রি, কিন্তু আমার ওই মেয়েটার কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। কারণ সে মা বাবার কষ্ট দেখছে, সে কষ্ট থেকে মনে করতেছে আমার জীবন যায় যাক, তা আমার মা শান্তির থাক। মেয়েটার আপনি বিয়ে দিয়ে দিলেন, ভালো কথা। বিয়ে দেওয়ার পরে কি হয়? পেটে বাচ্চা। ছেলের বাপের বাড়ি কি বলে? প্রথম বাচ্চা মায়ের ঘরে হবে, কারণ খরচ লাগবে, খরচ করবে না, মায়ের ঘরে চাপে দিল।
মা এখন লিয়ে যায় ক্লিনিকে ভর্তি করে দিল, দেওয়ার পরে সন্তান হলো, আপনি এখন নানি বলতেছেন, নানার মতো চেহারা আছে ছেলে হলে। আর যদি মেয়ে হয় তাহলে বলতেছেন তোর চেহারা পাশে, কত না হাসি খুশি 3 দিন 4 দিন। তারপরে ক্লিনিক যখন বলতেছে আপনার রুগী এখন সুস্থ, আপনি এখন নিয়ে যেতে পারেন, আপনার যে ক্ষতির মধ্যে টাকা ছিল 2-3 হাজার টাকা নিয়ে আপনি গেছেন, কয় টাকায় বা লাগবে? ক্লিনিক এখন বিল ধরে দিয়েছে আপনার কাছে 18,000। যে 18,000 বিল দেখছেন কিসের নাতি আর নাতনি, আপনি সব ভুলে এখন পাগল হয়ে গেছেন যে কি করলাম এটা। আপনি রাস্তাঘাটে ঘুরতেছেন, ভিক করতেছেন মানুষের কাছে যে আমার মেয়েকে আমি ক্লিনিক থেকে আনবো বাবা, সুদে হোক পাল্লে বেচা হোক বন্ধকে হোক, চেষ্টা করতেছেন আপনি। কেন? কারণ ওই যে ধানের শীষে ভোট দিচ্ছেন যাকে, যে অথর্ব, যে অযোগ্য, যে ঘুষখোর বাটপার। আমাদের নুরানি মোড়ে, আমাদের চকসূত্রপুর নুরানি মোড়ে একটা হসপিটাল আছে 4.5 কোটি টাকা দিয়ে, 4.5 কোটি টাকা দিয়ে তার বিল্ডিং হচ্ছে 4 তলা, 6 কোটি টাকার মেশিন ওর মধ্যে আছে। ওখানে গরিব মানুষের চিকিৎসা হবে 10 টাকা দিয়ে, সিজার হবে 300 টাকা দিয়ে, সমস্ত টাকা সরকার পেমেন্ট করবে। সেই ক্লিনিক উনি 7 বছর ধরে বন্ধ রাখছে। কোন নেতা, আওয়ামী লীগ, বিএনপি, বুদ্ধিজীবী, আলেম সমাজ, পত্রিকা একটা বার বলে না যে মাহবুব সাহেব ওটা কি আপনার বাপের সম্পত্তি, ওটা কি আপনার বাবার সম্পত্তি। একটা লোক বলার নাই যে কি কারণে বলে না, কি কারণে মাহবুব সাহেব ওটা বন্ধ রাখছে। এই যে ক্লিনিক আলারা যে বগুড়ায় আছে, প্রত্যেকটা ক্লিনিক আলা ওনাকে মাসে মাসে মাসোয়ারা দেয় যে এটা খুলেন না, এটা খুললে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। কেউ বলে না। আবার আওয়ামী লীগ আর বিএনপি কি বলে আসা বলেন তো, এবার নৌকায় ভোট দেন, আপনার সোনাদের রাস্তা করে দেব। পরিবারে এসে কি বলতেছে, এবারে ভোট দেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবে। মানে 2 দলের 2 চোর, 2 ডাকাত, এরা লুটেরা, এরা সারা দিন মিথ্যা কথা বলে বেড়ায়, মিথ্যা কথা। এদের হাতে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের মা বোন নষ্ট হয়ে গেছে, নষ্ট। আপনারা কি রাক্ষসী দেখছেন না খালি গল্প শুনছেন? আমিও দেখিনি, খালি গল্প শুনছি। আপনি কি মীর জাফরেক দেখছেন? দেখেন না, নাম শুনছেন। সিরাজদৌলার সেনাপতি ছিল। হোসনে আরা বেগম আছে না টিএমএসএস এর, ওনাকে দেখলে আর রাক্ষসিক দেখা লাগবে না, ওনার মধ্যে সব আছে। শয়তান দেখা লাগবে না, রাক্ষসী দেখা লাগবে না, মীর জাফরকে দেখা লাগবে না। ওনাকে দেখলে মনে করবেন এরা সবাই এইরকমই হয়। ওনাকে দেখার পরে কাউকে দেখা লাগবে না। ওনার মধ্যে সমস্ত চরিত্র হোসনে আপার মধ্যে আছে। এত বড় একটা অন্যায়কারী, এত বড় একটা বগুড়া বিনষ্টকারী, এত বড় একটা দুষ্কর্মী, এত বড় একটা জঘন্য মানুষ এই বগুড়ায় আছে। আমার বগুড়ার কোনো রাজনীতিবিদের বাপের ক্ষমতা নাই যে ওনার বিরুদ্ধে একটা কথা বলে। কারণ এরা ওনার চাকরি করে, সবারই বেতন থাকে গোপনে, খাম পাঠায় উনি। কার দাম কত উনি জানে, এর দাম 20,000, ওর দাম 40,000, বড় নেতার দাম 1 লাখ, খাম পাঠে দিচ্ছে ব্যাস। কারো মুখে এরকম নাই। করতোয়া নদী, এখানে যদি কোনো জ্ঞানী গুণী লোক থাকে আমি বলি করতোয়া নদী, যেটা আমাদের ইতিহাস, যেটা আমাদের ঐতিহ্য, সেই নদীকে সে বাঁক বদলে দিয়া বালু তুলতেছে। আমার বগুড়ার ডিসিএসপি রাজনীতিবিদ কেউ জানে না, ওখানে যায় সবার চোখ যেন অন্ধ হয়ে যায়। আর আমার গরিব মানুষ একটা অটো সিএনজি চালায়, আমার গরিব মানুষ একটা অটো সিএনজি চালায়, অটো ভ্যান চালায়, সারাদিন তাকে ধরতেছে তোর কাগজ আছে কিনা, কাগজ দেখা। আর হোসনের কাজ যে কাগজকে গেটের মধ্যে ঢোকার কারো সাহস নাই। এই হচ্ছে বগুড়ার রাজনীতি। নেতার আমরা হচ্ছে চামচা।
থাকে মেলাগুলো, এই পাড়ার মধ্যে দেখবেন মেলার চামচা ঘুরছে, ঘুরতেছে। এরা কি, এরা 500 টাকা নিয়ে আসতেছে, নিয়ে আসে নিজেরা খাচ্ছে, চা খাচ্ছে, দূরে পোস্টার লাগাচ্ছে, বাস দায়িত্ব শেষ করছে। এই উত্তর সাইড গোটাটা কভার। ভোটের দিনে দেখবেন ওই পাবে 5টা ভোট। নৌকার ধানের শীষ আমাদের এখন মাথার বিষ। শুনতে শুনতে আর ভালো লাগে না। আমি বলছি আপনাদেরকে, আমি যদি আপনাদের ভোটে মেয়র হতে পারি, ওই যে বললাম কিস্তি মাফ করে দেব। আবার আমি বলছি, এই যে শিক্ষিত মেয়েরা যারা আছে অসহায় পরিবারের, 5000 প্রত্যেকটা ওয়ার্ড থেকে 300 জন করে মহিলা, এই যে শিক্ষিত মহিলা, বিধবা নারী, কর্মময়ী নারী, 5000 মহিলাকে আমি মাস্টার হলে আমার পৌরসভায় চাকরি দেবো ইনশাল্লাহ। আমি বলছি, এখন ইদানিংকালে দেখা যাচ্ছে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের খরচা বেড়ে গেছে, সন্তান আর মা বাবাকে খাইতে দেয় না, দিতে পারে না। আমি বলছি, যেহেতু আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানি নাই, কিন্তু আমার যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, যে মা নিজে না খায় আমাকে মানুষ করছে, যে মা মুদির দোকান করে আমাদের 8 ভাই বোনকে মানুষ করছে, সে মা কিন্তু আজকে আমার নাই। মাথায় রাখেন, আমার মা নিজে না খায় আমাকে খাওয়াইছে। আজকে আমার যখন অর্থ হয়েছে, আজকে আমার যখন সম্মান হয়েছে, আমার মা নাই, দাদি নাই, কেউ নাই। আমার পরিবারে আমি আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা বা দিয়েও দিছে 3টে মেয়ে, যা কর্ম কামায় সব খাবি জামাই। আমার কিন্তু আর কিছু নাই। আমি এই জন্যে আপনার কাজটি করতে চাই। ওই মা, ওই দাদি, ওই দাদা, ওই নানিকে আমি যদি কবরে সুখে রাখতে চাই, তাহলে আপনার কাজটা আমাকে করতে হবে। আপনার অসুবিধা সুবিধা আমাকে দেখতে হবে। এটাই আমার ইসলাম, এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। এই যে অসুস্থ মা বাবা, আমি বলেছি প্রত্যেকটা ওয়ার্ডে যত হাজার হবে, আমি তার মাথার নারকেল তেল, পায়ের স্যান্ডেল, গায়ের জামা, চিকিৎসা, 3 বেলা খাবার আমি আমার ভ্যান গাড়ি দিয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ। মাথায় রাখেন, মহান সৃষ্টিকর্তা তুমি উপরে আসো। আমি একটা মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছি। কোন মাদ্রাসা মাঠে, কোন মাঠে আমি বক্তব্য দিচ্ছি? যেখানে সারাদিন তোমার কোরআন পড়া হয়। আমার মাসুম বাচ্চারা এখানে কোরআন পড়ে। আমি ও মহান আল্লাহ তাআলা, আমি মাসুম বাচ্চাদের সাক্ষী রেখে আমি বলতেছি, আমি কোনো কথা যদি মিথ্যা বলে থাকি, আমি কোনো কথা আমার জগ মার্কায় ভোট নেওয়ার জন্য বলে থাকি, আমি কোনো কথা বগুড়া পৌরসভার চেয়ার নেওয়ার জন্য বলে থাকি, এই মহান আল্লাহ সারাদিন তোমার পবিত্র কোরআন পড়ে তুমি আমাকে হাসরের ময়দানে আটকে দিও। এর চেয়ে বড় কসম আমার আর কিছু নাই। শুধু এই মাথায় রাখেন, ওরা অনেক কিছু বলবে, ওরা অনেক কিছু বলবে, কিন্তু আপনার উপকার করবে না। কিন্তু আব্দুল মান্নান আকন্দ এই বগুড়ায় যা বলে সেটা করে। আমি বলেছি আমি যদি খাই, তাহলে আমার এই 15 নম্বর ওয়ার্ডের যে অসহায় মা কানিতে আছে, সেই মাও খাবে। আপনি হয়তো চিন্তা করবেন আমি এই খোঁজটি কেমনে পাবো। আমি আগেই বলেছি, প্রত্যেকটা ওয়ার্ডে নাগরিক কমিটি হবে। সেই নাগরিক কমিটির সদস্য হবে কে? প্রাক্তন শিক্ষক, প্রাক্তন সরকারি কর্মচারী, এলাকার স্বনামধন্য মানুষ। এরা থাকবে 140 জন, আর 60 জন থাকবে নারী। এই 200 জনের নাগরিক কমিটি হবে। এই 200 জন মিলে আমাকে হিসাব দিবে যে আপনি চাকরি একে দেন, অমুকের বাড়িতে খাবার পৌঁছে দেন। আমি এনাদের মাধ্যমে অলি গলি, আপনি পাতারের মধ্যে থাকবেন, আমার খাবার সেখানেও পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনি মাথায় রাখেন, আমি কিন্তু উড়ে আসি নাই, আমি মাটি ফাটা বাড়াই নাই, আমি কোনো রাজনীতি করে এই জায়গায় আসি নাই। আমি ছিলাম মানুষের দোকানের কর্মচারী। আমি ভাত উবাইছি, সেই জায়গা থেকে আমার ছিল টিনের বাড়ি, সেই জায়গা থেকে আমি নিজেকে এই জায়গায় দাঁড় করেছি ন্যায় এবং অন্যায়ের মাধ্যমে।
শুধু যে আমি ন্যায় করছি তা না, কিন্তু আমি মেলা চালাইছি, লটারি চালাইছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ইনকাম করছি, মানুষকে দিছি, নিজে নিছি, আবার মানুষকে দিছি। আমি বলি নাই যে আমি ভালো মানুষ। যারা দাঁড়াইছে তাদের চাইতে আমি খারাপ মানুষ। আমি ভালো না মন্দের যাচাই আপনি করবেন। কিভাবে করবেন? আপনি কিভাবে যাচাইটা করবেন? পৃথিবী এখন আপনার হাতের মুঠোর মধ্যে। মোহাম্মদ আব্দুল মান্নান, ফেসবুকে সার্চ দিবেন, শুকনা টিভি, ইউটিউবে সার্চ দিবেন। গত 5 বছর ধরে 5 বছর আমি কি করেছি সব কিছু আপনি ফেসবুকে যায় দেখা বিচার করবেন। বিচার করবেন যে আমি আপনার যোগ্য ছেলে কিনা, আমি আপনার যোগ্য পিতা কিনা, আমি আপনার যোগ্য সন্তান কিনা। তারপরে গিয়ে ভোটের দিনে সকাল 8টায় গিয়ে আমাকে ভোট দিবেন। আমার কথা শুনে দয়া করে আপনারা ভোট দিবেন না, আমার কর্ম দেখে আপনারা ভোট দেবেন। ভোট দেওয়ার নিয়মই এটা। কথা তো ভালো বলবোই আমি। এখন আপনাকে আমি বলবো ফুলের বাগান করে দেব, সোনার রাস্তা করে দেব, আকাশে নিয়ে যাব। ভোটের পরে আমার বইয়ের অত্যাচারে আপনি থাকা পাবেন না। আরে নেতার অত্যাচার তো পরে, নেতার বউ আর শালি আর ভাইয়ের অত্যাচারেই সাধারণ মানুষ আজকাল থাকতে পারে না। আমি সব জানি এবং বুঝি। কেন বুঝি? আমি আপনাদের মধ্যে যে সবচেয়ে অসহায় পরিবার, এইরকম একটা পরিবার থেকে বেড়ে ওঠা একজন আব্দুল মান্নান আখুন্দ। আমি যে বললাম আমি আলালের ঘরে দুলাল না। ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালা আমার চেয়ে আপনি বেশি বোঝেন না। আপনি সন্তানের লেখাপড়ালে চিন্তা করতেছেন, ডাক্তারলে চিন্তা করতেছেন। এমন কোনো দিন, এমন কোনো ঘন্টা নাই যে আপনার চিন্তা ছাড়া 5 মিনিট আপনি কাটাতে পারেন। স্বামী চাকরি করতে, তার চাকরি নাই। সারা পৃথিবীতে করোনা 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 পাগল করে ফেলে দিল। পাগল মানুষ পাগল হয়ে গেল, গ্রামের ছেলেপেলে পাগল হয়ে গেল, পৃথিবী যেন অস্থির হয়ে গেল। আমরা মনে করলাম আর বোধহয় আমাদের বাঁচন নাই। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধুর কন্যা বললেন, সমাজে যারা অসহায় মানুষ আছে, যাদের অর্থ আছে, অসহায় মানুষকে সাহায্য করেন। আওয়ামী লীগের নেতা কে আসলেন ভাই? তখন বিএনপির নেতা কে আসলেন? কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমি আব্দুল মান্নান আখুন্দ 15,000 মানুষকে প্রতিদিন এক বেলা করে খিচড়ি খাওয়াইছি। আজকে এসে আপনারা বড় আওয়ামী লীগের হয়ে গেছেন না? আরে আমি আব্দুল মান্নান আখুন্দ ঈদ উল ফিতরের মধ্যে 15,000 অসহায় বাচ্চাকে নতুন জামা দিছি। প্রত্যেকটা বাচ্চাকে আমি কোলে নিছি। আমি যখন এসব করে বাসায় গেছি, তখন আমার স্ত্রী বলছে তুমি গোসল করে বাসায় ঢোকো। করোনার সময় আমার পরিবারে, আমার আল্লাহর রহমতে আজ পর্যন্ত কিছু হয় নাই। আপনি বলেন, আমি সরকারের নীতির বিরুদ্ধে বলতেছি না, কিন্তু একটা কথা চ্যালেঞ্জ দেয়া বলেন, কোন অসহায় মানুষ, কোন রিস্কাওয়ালা, কোন ভ্যানওয়ালা, কোন কৃষক, কার করোনা হয়েছে নাম বলেন। করোনা হয়েছে কার জানেন? যারা লুটেরা, ডাকাত, চোর। আর হোসনে আরা আপা, ওই যে যার কথা বললাম, যার মধ্যে রাক্ষসী মির্জাফরি সব আছে, উনিও ইনশাল্লাহ এই ব্যবসার থেকেও বাদ যায়নি। রুগী নিয়ে গেছে গোপনে, বড় লোক পাড়ায় বলেনি যে আমার বাপের করোনা হয়েছে, যে মানুষ শুনলে সিসি করবে। গোপনে নিয়ে যায়। 3 দিন আগে রুগী মারা গেছে, 3 দিন ধরে কাছের ঘরের মধ্যে সন্তানে বলছে 6.5 লাখ টাকা বিল, তোমার বাবা সুস্থ আছে। সন্তান যখন 6.5 লাখ টাকা বিল ক্লিয়ার করছে, বলছে একটু আগে তোমার বাবা মারা গেল। হোসনে আরা আপা পারে না। পৃথিবীতে এমন কোনো কাম নেই, পৃথিবীতে এমন কোনো কাম নেই যে যেটা হোসনে আরা পারে না। উনি ছিলেন রাজাকার, উনি আমাদের স্বাধীনতা বিরোধী রাজাকার ছিলেন এবং ওনার ভাই রাজাকার ছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, এত রাজাকারকে আপনারা ফাঁসি দিলেন, হোসনে আরা এবং হোসনে আরা ভাই কেমনে বাঁচে গেল? কেন কেমনে বাঁচে গেল? উনি যে শুনে যারা নিরীহ রাজাকার তাদেরকে নিয়ে যে আপনারা জেল দিচ্ছেন, ফাঁসি দিচ্ছেন, আর যাদের টাকা আছে তারা কেমনে বাঁচা গেল আমরা জানি না। আমি মা বোনদের বলতে চাই যে আপনার যে ভোট,
আপনারা কেন বোঝেন না? আপনার এই ভোটের অধিকার আপনাকে কে দিছে? একবার বলতে পারবেন আপনারা কেউ আছেন এখানে? এনিবডি কেউ আছেন? আপনার এই ভোটের অধিকার আপনি কোথায় পেলেন? কেউ জানেন না। কারণ আমার রাজনীতি নেতারাও জানে না যে আপনাদেরকে বলবে। এই দেশ আমাদেরকে কেউ ধার দেয়নি, এই দেশ আমাদেরকে কেউ সাহায্য করেনি, এই দেশ আমাদেরকে কেউ গিফট করে নাই। এই দেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তার সন্তান, স্ত্রী, পিতাকে ছেড়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মুক্তিযোদ্ধার শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে মানচিত্র, পতাকা, দেশ পাইছি, ভাষা পাইছি, তার নাম বাংলাদেশ। মাথায় রাখেন, মুসলমানের একটা পবিত্র বই থাকে, তার নাম আল কোরআন। হিন্দুর একটা পবিত্র বই থাকে, তার নাম গীতা। খ্রিস্টানের একটা পবিত্র বই থাকে, তার নাম বাইবেল। স্বাধীন রাষ্ট্রের একটা পবিত্র বই থাকে, তার নাম হচ্ছে সংবিধান। এই সংবিধান কিন্তু আপনাকে ভোটের অধিকার দিছে। আপনাকে ভোটের অধিকার শেখ হাসিনা দেয়নি, খালেদা জিয়া দেয়নি, এরশাদ দেয়নি, জিয়া রহমান সাহেব দেয়নি। ওই স্বাধীন দেশের যে সংবিধান, এই সংবিধান আপনাকে অধিকার দিছে। কি অধিকার দিছে আপনাকে? ওই একদিনের জন্য মাননীয় 3 বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনারও একটা ভোট। আপনি এই বড় কুমিরার একটা কাজের মেয়ে, আপনার একটা ভোট। মাথায় রাখেন, এত বড় একটা অধিকার আপনারা হেলায় খেলায় মানুষের কথা শুনে, মানুষকে না দেখে, মার্কা দেখে ভোট দিয়ে দেন। দেওয়ার পরে নিজের কপালে তখন নিজেই বেড়াচ্ছেন যে কি ভুল করছি। আপনার কাছে আল্লাহ সব দিছে, পৃথিবী জয় করার মতো শক্তি আপনাকে দিছে মহান আল্লাহ। আপনি সেটাকে ব্যবহার না করে আপনি আপনার এলাকার সবচেয়ে ভালো কোরআন শরীফ কে পড়ে আপনি জানেন না। আপনার এলাকার কোন ছাত্রটি স্কুলের ফার্স্ট বয় আপনি জানেন না। আপনার এলাকার কোন টিচার বাচ্চাকে ভালো করে লেখাপড়া করে আপনি জানেন না। আপনার এলাকার কোন ছেলে ভালো সুরে আজান দিতে পারে আপনি কিন্তু চেনেন না। কিন্তু কিস্তির সারেক চেনেন না এমন কোনো মা আছে? হ্যাঁ, আবার এই এলাকার যে সবচেয়ে বড় মাস্তান তাকে তো সবাই চেনেন। তার মানে বোঝেন, ভালো মানুষকে চেনা আমরা ছাড়া দিছি, খারাপ মানুষকে আমরা খুব মনে রাখতেছি। এটা করতে 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 আজকে আমার সমাজের এই বেহাল দশা। আমি ইচ্ছে করলে 5-10 মিনিটে আপনার কাছ থেকে ভোট চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করতে পারতাম, এত কষ্ট করে বলার আমার দরকার নাই। কিন্তু আমি বলছি না, ভোটের জন্য না, আমি আমার মা বোনকে বুঝাতে চাই যে আজকে যে কষ্ট, এর দায় আপনার, এর দায়ী আপনি, এবং এর দায়ী সমাজ, এর দায়ী সমাজের শিক্ষিত মানুষরা যারা আপনাদেরকে বুঝায় নাই যে ভোট আপনি কথা শুনে না, মার্কা দেখে না, যাকে দিবেন তার খোঁজ খবর নিয়ে দিবেন। কারণ এটা একটা মূল্যবান জিনিস, আমানত। এই আমানত আপনি কোথায় দিচ্ছেন, কাকে দিচ্ছেন, আপনি যদি এটা না বোঝেন, আস্তে আস্তে সমাজটা দুর্বৃত্তন হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, আরো নষ্ট হবে। আমি যা যা বলেছি তাই তাই করব। মাথায় রাখেন, রাস্তাঘাটের উন্নয়ন কোনো উন্নয়ন না। যেরকম ভাতের সঙ্গে আপনাকে তরকারি খেতে হবে, চেয়ারম্যান হলে রাস্তা করতে হবে। এই ব্যাপারে কথা বলে মিথ্যা কথা বলতে চাই না, তবে একটি সত্যি কথা জানা রাখেন, প্রত্যেকটা বর্ধিত ওয়ার্ডে যেটা মাহবুব সাহেব করছিল ধানের শীষে ভোট নেওয়ার জন্য, এবং আপনারা ধানের শীষে ভালোবাসতেন, ভোট দিছেন, কিন্তু আপনাদের সঙ্গে দেখাও করে নাই, একটা সুই সুতার উপকার করে নাই। আমি আব্দুল মান্নান আখুন্দ কথা দিচ্ছি, যেদিন আমি শপথ নেব 7 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে এই বড় কুমিরা যতগুলো ছোট কুমিরা বলেন, এই 15 নম্বর ওয়ার্ড যতগুলো বর্ধিত ওয়ার্ড করা আছে, 11টা ওয়ার্ড, একসঙ্গে এট এ টাইম হাজার হাজার মানুষকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে 10 কিলোমিটার করে রাস্তা আমি উদ্বোধন করে ছাড়বো ইনশাল্লাহ। এবং আমার বগুড়ার পুরাতন পৌরসভা 172 কিলোমিটার রাস্তা, মাথায় রাখেন শহরের ভাইয়েরা, ওটাও আমি একসঙ্গে ধরবো ইনশাল্লাহ। আমার জীবনের যা কিছু অর্জন, আমার মেধা যোগ্যতা,
সব কিছু আমি বগুড়া মানুষের জন্য বিসর্জন দিয়ে দেব, আল্লাহ সাক্ষী। আমাকে শেখ হাসিনা কবরে বাঁচাবে না, আমাকে বেগম খালেদা কবরে বাঁচাবে না। মহান আল্লাহর যত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমি নেতা মানি, তাকে রাজনীতির নেতা মানি, কিন্তু মাথায় রাখবেন কোনো মানুষের সঙ্গে আমি মিথ্যা কথা বলি নাই। একটা কথা চিন্তা করতে পারেন আপনারা, এই বগুড়া পৌরসভার যিনি ধানের শীষে মার্কা নিয়ে দাঁড়াচ্ছেন, তার জন্ম কোথায়, কে সে, কই থেকে আলো? এই বগুড়া কি এতিমের শহর হয়ে গেল? এই বগুড়ায় কোনো বাবা মা নাই? তেনার নাম রেজাউল করিম বাদশা, বাড়ি কোথায়? বরিশাল। জন্ম কোথায়? বরিশাল। তার নারী পোতা আছে কোথায়? বরিশাল। তার মায়ের লাশ কোথায় আছে? বরিশাল। চিন্তা করতে পারেন, সেই লোক আসা বগুড়ার পৌরপিতা হতে চায়। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি বলেন? আমি যে বলি যে আওয়ামী লীগ এবং বিএনপি যে মাদ্রাসা জায়গায় কথা বলতে চায় না, শুধু এইটুকু বলতে চাই, বগুড়ার আওয়ামী লীগ এবং বিএনপি এরা না পুরুষ না মহিলা, মাঝখানে এরা কেউ না। বরিশাল বাড়ি, তার জন্ম বরিশালে, তার নারী পোতা আছে বরিশালে, তার নিজের মায়ের লাশ পোতা আছে বরিশালে, আর সে বগুড়া পৌরপিতা হতে চায় কি জন্যে? শুধু এই মার্কার জন্য। ধানের শীষে মার্কা বলতেছে, এই মার্কার প্রেমে মানুষ ভোট দিয়ে দিবে। আরে পাগল, মানুষের তো এই দিন আর না। বোন ভাই প্রশ্ন করে না একবার, এই লোকটা কে? ধানের শীষে ভোট দিয়ে গেছে একবারও। জনাব তারেক রহমান, আপনি ইংল্যান্ডে বসে আছেন, ইংল্যান্ডে বসে নমিনেশনের দোকান খুলে বসে আছেন, কার কার টেকা আছে, আসে নমিনেশন নিয়ে যাও। আপনি এবার বুঝতে পারবেন বগুড়া পৌরসভার ভোটে ইনশাল্লাহ বগুড়ার মানুষ ধানের শীষ এবং নৌকা, এই যে দুটা মাথার বিষ, এবার আমার মা বোনেরা এই বিষ নামা ফেলা তার ভাই আব্দুল মান্নান আখুন্দে এমন বিজয় করবে, ইংল্যান্ডে বসে থেকে আপনি কানবেন। মানুষের নমিনেশন বিক্রি করা আপনি ছেড়ে দেন। আমার বগুড়ায় যারা বিএনপি করে, আমার বগুড়ার যে ছেলে যুবদল করে, আমার বগুড়ার যে ছেলে ছাত্রদল করে, একটা ছেলেকে আপনি নমিনেশন দিতে পারতেন না? আপনি সব সময় ইম্পোর্ট মাল খোঁজেন, মানে ইম্পোর্টেড মদ খেতে খেতে আপনার ইম্পোর্ট ছাড়া কিছু ভালো লাগে না। না, ইংল্যান্ডে বসে থেকে বিদেশি মদ খাচ্ছেন, আর আমার বগুড়ায় বিদেশি লোক এসে নির্বাচন করতেছেন। আরে বিএনপির ভাইয়েরা যারা আছেন আমার কাছ থেকে শোনেন, প্রথম নিয়ে আসছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে, এখানে বাড়ি কোথায়? পঞ্চগড়। দ্বিতীয়বারে নিয়ে যাচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদকে, বাড়ি কোথায়? নোয়াখালী। তৃতীয়বারে নিয়ে এলেন আপনি কাকে? ফখরুল সাহেবকে, বাড়ি কোথায়? ঠাকুরগাঁ। এবারে যে নির্বাচন হলো, খালি বগুড়ার ভোট ভালো লাগে না, আর বগুড়ার আন্দোলন ভালো লাগে। আমার কোনো মা, আমার কোনো বোন, আমার কোনো ভাই একটা ছেলের জন্ম দেয়নি, একটা ভালো ছেলের জন্ম দেয়নি, যে ছেলেটি সৎ, যে ছেলে এমপি হবে। আপনার চোখে পড়ে না? না, এবার আপনি বুঝতে পারবেন যে নুন কত করে, আদা কত করে। আপনার নেতৃত্ব এবারে শেষ হয়ে যাবে। আরে বিএনপির মতো একটা দল, বিএনপির মতো একটা দল যার ঘরে ঘরে কর্মী ছিল, আপনার হাতে পড়ার পরে সেই দলটাকে আপনি অ্যাবলিস্ট করে দিলেন। সেই দলটা আজকে নষ্ট হয়ে গেছে, ইমাম উঠে গেছে। আমার বগুড়ার বিএনপির ভাইরা সেজদাতে পড়ে আছে। বিএনপি কিন্তু বাংলাদেশ আর কিছু নাই, শুধু বগুড়াই, শুধু বগুড়াই। আমার বগুড়ার ভাইরা এত বোকা। আমি যা বলেছি মাথায় রাখেন। আমি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, এখানে অনেক মা বোন বসে আছেন আমার বয়সী। আমাদের এক সময় স্কুলে টিফিন পিরিয়ড ছিল, একটা সময় বাচ্চাদেরকে একটা সিঙ্গারা লাড্ডু জেনে হোক একটা খাতে দিত। আজকে কিন্তু সেটা আর নাই। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিও মানুষের দল, স্টেজে ওটা বক্তব্য দেওয়ার সময় সবাই গরিবের কথা বলতেছেন। বক্তব্য দেওয়ার পরে সেই গরিবকে কিভাবে জব করা যায় সেই রাস্তা খুঁজতেছেন। এটা কিন্তু বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, এই দেশ কিন্তু বঙ্গবন্ধুর দেশ। এই দেশ কিন্তু আওয়ামী লীগ বিএনপির না,
এই দেশ হচ্ছে শ্রমিক জনতা, কৃষকের, সাধারণ মানুষের। এই কথা বলছে আমার জাতির পিতা বঙ্গবন্ধু। আমরা কি করতেছি? আপনি স্যাটেলাইট পাঠাচ্ছেন আকাশে, সাবমেরিন কিনতেছেন, চট্টগ্রামে ক্যানেল করতেছেন, 6 লেন করতেছেন, 8 লেন করতেছেন, সারা পৃথিবীর সঙ্গে চ্যালেঞ্জ দিয়া আপনি পদ্মা সেতু করছেন। বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে সাধুবাদ, শুভেচ্ছা, এবং আল্লাহ তাআলা আমাদের হায়াত আপনাকে দান করুক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই প্রাথমিক বিদ্যালয়ে কার বাচ্চা পড়ে? কৃষক, শ্রমিক এবং রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা। যার একটু টাকা আছে তার বাচ্চাকে তো কিন্ডারগার্টেন স্কুলে দিয়ে দিছে। মাননীয় প্রধানমন্ত্রী এত কিছু করতেছেন, বারবার বলতেছেন আমরা নিম্ন আয় থেকে মধ্যম আয় চলে গেছি। যখনই আমার এই বাচ্চাদের একটা করে সিঙ্গারা খাওয়ার সময় আসে, আপনার অর্থমন্ত্রী বলে টাকা নাই। বড় লোকের কাজ করতে আপনাদের টাকার অসুবিধা হয় না? বড় লোকের উপকার করতে আপনাদের টাকার অসুবিধা হয় না? 15 দিচ্ছেন আপনি গার্মেন্টস সেক্টরে, 15 দিচ্ছেন আপনি বড় লোককে। কয় দিন, কয় ঘন্টার জন্যে আমার ছোট ছোট ব্যবসায়ী, আমার ছোট ছোট মা বোন, খেটে খাওয়া মানুষকে কি দিচ্ছেন আপনি? 10 কেজি করে, 15 কেজি করে চাল দিচ্ছেন, যেটা আপনার নেতা, আপনার চেয়ারম্যানরা চুরি করে খাইবার দিচ্ছে। একবার আপনি খোঁজ নেন মাননীয় প্রধানমন্ত্রী, কি করা হয়েছে আমাদের মানুষের সঙ্গে। আমার গরিব বাচ্চার যে স্কুলে একটা করে সিঙ্গারা দেওয়ার টাইমে আপনাদের বাজেট শর্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, এটা তো কথা ছিল না। কি বলে জাতির পিতা আমাদের পূর্বপুরুষদের মুক্তিযুদ্ধে নিয়ে গেছিল? কি বলছিল? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। কি কথা ছিল তখন? কি কথা ছিল? বঙ্গবন্ধু বলেছিল আমার চিকিৎসা যেখানে হবে, আমার কৃষকের চিকিৎসা সেখানে হবে। আমার সন্তান যেখানে লেখাপড়া করবে, আমার কৃষকের সন্তান সেখানে লেখাপড়া করবে। মাননীয় প্রধানমন্ত্রী, একটা কথা পালন করা হচ্ছে না, একটা কথা পালন করা হচ্ছে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি মেয়র হতে পারি, আমার বগুড়া পৌরসভার মধ্যে যত প্রাথমিক বিদ্যালয় পড়বে সমস্ত বাচ্চাকে দুপুরে আমি একবেলা করে খিচুড়ি খাওয়াবো ইনশাল্লাহ। এতে যদি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া লাগে, আমি নিলামে বিক্রি করে দেব। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। বগুড়ার মানুষের এত ভালোবাসা আমি পাইছি, বগুড়ার মানুষ আমাকে এত বিশ্বাস করছে, আমার আর দুনিয়াতে কিচ্ছু দরকার নেই। এই ভালোবাসায় আমার অনেক মূল্যবান সম্পদ। আজান পড়তেছে, আমি যে বললাম অনেক কথা বলতে পারবো, কিন্তু সময় নষ্ট করে লাভ হবে না। আপনারা ভালো থাকবেন। আমার মার্কাটি জব। যদি আমাকে জেনে শুনে আমি যদি ভালো মানুষ হই, তবে আপনারা ভোট দিবেন। আর যা যা বলেছি, এবারে নির্বাচন কেউ তালি দিবেন না। এবারে নির্বাচন কয়েকটা কারণে। প্রথম কারণ হচ্ছে সমস্ত মা বোন কিস্তিমুক্ত হয়ে যাবেন। দ্বিতীয় কারণ হচ্ছে সমস্ত মা বোন 5,000 6,000 মহিলা আমার পৌরসভায় চাকরি করবেন। তৃতীয় কথা হচ্ছে অসহায় পিতামাতা খাবার, চিকিৎসার ব্যবস্থা আমি করে দেব। চতুর্থ কথা হচ্ছে আপনার সন্তানের লেখাপড়া এবং দুপুরে স্কুলে খাবারের দায়িত্ব আমার। পঞ্চম কথা হচ্ছে আমার যে যুবক ভাইয়েরা আছে তাদের কর্মসংস্থান আমি সৃষ্টি করব। কিভাবে করব? আমরা ঢাকায় যাব। বগুড়ার সব মানুষ খারাপ না। আমরা ঢাকায় যাব, বড় বড় ফ্যাক্টরি আছে, তাদেরকে হাত ধরবো, পা ধরবো, জাকাত চাবো, ফেতরা চাবো। আমার বগুড়াকে বাঁচান। 2-4 জন ফ্যাক্টরি নিয়ে আসা। এই বগুড়ায় আমার মা বোনদের কোনো কাজ নাই, শুধু একটাই কাম, সেটা হচ্ছে মানুষের বাড়িতে ভাত পাক করা। আমার মা বোন সাহায্য চায় না, কিন্তু কর্ম তো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি সে কর্মের ব্যবস্থা করব। কোনো কথা আবার বললাম, আমি জীবন দিয়ে চেষ্টা করব আপনাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু কোনো মিথ্যা আশ্বাস, মিথ্যা কথা আমি বলি নাই। ওই যে সাক্ষী রাখলাম আল্লাহকে যে আমাকে হাসরের ময়দানে তুমি আটকে দিও, এর চেয়ে বড় কথা আমার কিছু নাই। দয়া করে আমার কথায় আস্থা রাখবেন। ভোট আপনি যাকেই দেন তাকে দেখে শুনে দিবেন, আমার কথা ভালো শুনে ভোট দিবেন না। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।